আচ্ছা, শুরু করি তাহলে। দেখো, তোমাদের রুদ্ধতাপীয় নিয়ে হালকা আলোচনা করছিলাম শুধু, শুধু একটু বলে দিছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়, কেমনে হয়, শুধু ঘটনাটা আলোচনা করছিলাম, কিন্তু হচ্ছে সূত্রগুলো দেখানো হয়নি। আজকে এই সূত্রগুলো দেখো, তারপরে হচ্ছে ম্যাথ করতে হবে আর কি। এটা থেকে নাম্বারে মনে করো আসে আর কি। রুদ্ধতাপীয় এই তিনটা সূত্র লিখে দিছিলাম আগের ক্লাসে। এই তিনটা সূত্র থেকেই নাম্বারে হচ্ছে কোশ্চেন আসে। সূত্রগুলো আবার লিখে দিচ্ছে, এইগুলো দিয়ে একটু ম্যাথ করো। সেটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা। এগুলো কিন্তু আমি হচ্ছে প্রমাণ করে দেইনি, কারণ এই যে তোমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবে এগুলো প্রমাণ করতে। কিন্তু আশা করি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কারোরই পড়া নেই। এই দুইটা পড়া না থাকলে তো এগুলো সূত্র প্রমাণ দেখে কোনো লাভ নেই, শুধু সময় নষ্ট হবে। তোমরা একটা কাজ করবা, যখন তোমরা ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন হচ্ছে শেষ করবা, তখন এই সূত্রের প্রমাণগুলো দেখবা। এগুলো কিন্তু একদম সিম্পল ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন, কিন্তু না জানলে তো অনেক অনেক ছোট জিনিস অনেক বড় হয়ে যায়। কথা কি শোনা যাচ্ছে ভালো মতো? হ্যাঁ, একটু লো শোনা যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন তো ঠিক থাকার কথা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, গামা নিয়ে আলোচনা করছিলাম না, মনে আছে কি তোমাদের? আচ্ছা, ওটা হালকা আলোচনা করতেছি। এই পাশে দেখো, আদর্শ গ্যাস যারা যারা পড়ছো তাদের আমি হচ্ছে স্বাধীনতার মাত্রা টপিকটা পড়াইছিলাম। স্বাধীনতার মাত্রা, এই টপিকটা হচ্ছে পড়াইছিলাম আদর্শ গ্যাসে। ওইটাতে কি ছিল, যদি এক পরমাণু গ্যাস হয় তার জন্য এফ এর মান হচ্ছে 3। যদি দ্বি পরমাণু গ্যাস হয় তার জন্য এফ এর মান হচ্ছে 5। আর যদি ত্রি পরমাণু ত্রি থেকে বা হচ্ছে বহু হয়, বহু পরমাণু হয়, তার জন্য এফ এর মান ছিল 6, তাই না? এখন এই গামাটা হচ্ছে রুদ্ধতাপীয় জন্য, এই যে গামা, এই গামাটা হচ্ছে 1+2/f। এটা হচ্ছে মেইন সূত্র গামা বের করা। তাহলে এখন এক পরমাণুকের জন্য কি আসবে? এক পরমাণুকের জন্য তাহলে আসবে গামা 1+2/f এর মান 3। এইটা দেখবা হিসাব করলে আসবে 1.4। ডি পরমাণুকের ক্ষেত্রে হিসাব করবা, তখন দেখবা 1. ও সরি, ভুল হয়েছে, এটা 1.33 আসবে। 1.33। দ্বি পরমাণুকের ক্ষেত্রে দেখবা 1.4। আর ত্রি পরমাণুকের ক্ষেত্রে দেখবা 1.67। বহু পরমাণু বা ত্রি পরমাণুর ক্ষেত্রে 1. কি এগুলা ভুল করতেছি, প্রথমটা হবে 1.67, এইটা হবে 1.67। এটা একটু ক্যালকুলেশন করে নিবা, আগে ক্লাসে দেখাইছিলাম তো। একটু ক্যালকুলেশন শুধু করে নিবা। আচ্ছা, কে কে জানি পড়ানো হচ্ছে ক্লাস। বোঝা গেছে কথা? জি ভাইয়া। এই পুরুলার একটু ম্যাথ করা করতে হয়। আচ্ছা দেখি, আমার কাছে যে বই আছে ওটা থেকে ম্যাথ করাচ্ছি। সূত্রগুলো তোমরা একটু হচ্ছে দেখে নাও, আমি বলে দিচ্ছি একবার। এটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। শুধুমাত্র আয়তনের উপর কিন্তু পাওয়ার ভি, সরি, আয়তনের উপর কিন্তু পাওয়ার গামা, অন্য কারোর উপর না কিন্তু। সেকেন্ডটাতে দেখো, T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা -1। এইটাতেও শুধুমাত্র আয়তনের উপর কিন্তু এই গামা -1, ঠিক আছে? আর থার্ড যেটা আছে T1P1 টু দি পাওয়ার 1 - গামা ডিভাইডেড বাই গামা, এটা শুধুমাত্র কিন্তু পির উপর হচ্ছে পাওয়ার। এটা দুইটার উপর কিন্তু না, অনেকে ভুলে হচ্ছে দুইটার উপরে হচ্ছে দিয়ে দেয় পাওয়ার। এটা একটু লক্ষ্য রাখবা। তিনটে সূত্র তোমরা একটু দেখো, আমি হচ্ছে ম্যাথ গুলো একটু বের করি। এখানে দেখি, আমার এটা তো পুরাতন বই। এখানে যে বই আছে এটা পুরাতন।
ভালো কথা, তোমাদের তো কলেজে ফার্স্ট টাইম এক্সাম হয়ে গেছে তাই না? কার কি অবস্থা? এখনো রেজাল্ট দেয়নি। রেজাল্ট এখনো দেয়নি? আমার ভাইয়া তো 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে হচ্ছে শুরু ফার্স্ট টার্ম? হুম। তাহলে ফাইনাল কবে? আল্লাহ পাক জানে। বগুড়া সরকারেরও তো 10 তারিখ থেকে। তাহলে তো না, তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যত তাড়াতাড়ি এক্সাম হবে তত ভালো। তোমাদের হচ্ছে এইচএসসি এর কথা কিছু বলছে কি, মানে কবে নাগাদ হবে এইচএসসি? সামনের বছর জুলাই ভাইয়া। জুলাই? হুম। মানে ফুল হচ্ছে 1 বছর, 1 বছর আছে তাই না? জি ভাইয়া। তোমাদের দুঃখ আছে, তাড়াতাড়ি সিলেবাস শেষ করে নাও। ভাইয়া প্ল্যান করছে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনি সিলেবাস গুলো শেষ করবে। কোয়ার্টারলি শেষ হবে না। সিলেবাস শেষ করতে পারবো এই কনফিডেন্স আছে, এটাই অনেক। ইন্টারমিডিয়েট সিলেবাস শেষ করাটাই টাফ, মানে হয় না বললেই চলে। গ্যাপ থাকে, সবার গ্যাপ থাকে। আপনি শেষ তোমাদের করছেন আরো বেশি থাকবে। আমি নিজেও পারিনি, আমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তারপর তোমার হচ্ছে ভাইয়া? ম্যাথের স্থিতিবিদ্যা, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করা ছিল, কিন্তু ওই কঠিন, খুব কঠিন ম্যাথ গুলো পারতাম না। আর স্থিতিবিদ্যার হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রি একদম গ্যাপই ছিল বলা যায়। পরে সময় দিছি, ফিজিক্স আমার অনেক ভালো পড়া ছিল তো, ফিজিক্স আমার অ্যাডমিশনে পড়েই নিতাম, পড়াইছিল ফিজিক্স ভালো করে। ওই সময়টা আমি হচ্ছে অর্গানিক আর স্থিতিবিদ্যা দিছি, আর পারছিলাম বইটা এই স্থিতিবিদ্যা থেকে 2টা আসছিল, 2টাই পারছিলাম। অর্গানিক থেকে 4টা আসছিল, 3টা পারছিলাম। আমি কালকে তো অর্গানিক শুরু করছি। অর্গানিক একটু মানে লিখে লিখে পড়ার চেষ্টা করবা, শুধু বুঝে কোনো লাভ নাই, মনে থাকবে না। যতই বুঝো কিচ্ছু মনে থাকবে না, কয়দিন পর দেখবা কিচ্ছু মনে নাই। যতটা পারো হচ্ছে মুখস্থ করে লেখার চেষ্টা করো বেশি বেশি। আর অনেক নোট পাওয়া যায় 9 10 দেখুন, এগুলোই তো মনে অর্গানিকের থাকতো না। হচ্ছে এখন শর্ট তো আরো নোট, মানে সহজ। একটা পেজের মধ্যে হচ্ছে ওই যে অনেকগুলা বিক্রিয়া দেওয়া থাকে, একটা থেকে আরেকটা রূপান্তর কেমনে করতে হয়, ওইগুলো একটু ভালো করে দেখবা। আচ্ছা যাই হোক, ম্যাথ দিই তাহলে। এবার থেকে যেটা পড়াবো আগে থেকে পিক নেওয়া লাগবে তোমাদের থেকে, তাহলে আর অসুবিধা হবে না। আমার এটা পুরাতন বই তো, সমস্যা। আচ্ছা, এইটা তো তোমাদের, হ্যাঁ এই কিছু কিছু কথা তোমাদের হচ্ছে এই যে বলছিলাম আবার লাগবে এইগুলা। এই জায়গায় দেখো, কোন প্রক্রিয়া যদি ধীরে ধীরে সংগঠিত হয় সেটা কি, কোন প্রক্রিয়া? ধীরে ধীরে সংগঠিত হলে কোন প্রক্রিয়া সেটা? সমস্যা না ভাইয়া। মনে নাই? হ্যাঁ, আর হঠাৎ বা দ্রুত সংগঠিত হলে? ওটার ঊর্ধ্বতাপীয়। হ্যাঁ, এই দুইটা কথা একদম হচ্ছে, মনে করো চোখে যদি পড়ে যে ধীরে ধীরে, সাথে সাথে সমস্ত, আর কিচ্ছু দেখার দরকার নেই। আর যদি লেখা থাকে হঠাৎ বা দ্রুত, তাহলেই বুঝবার উদ্যত আসবে। বুঝা গেছে কথা? আচ্ছা, কারণ প্রশ্নে কিন্তু এভাবে লেখা থাকবে না, লেখা থাকলে তো তোমাদেরই উপকার, যে সমস্ত গ্রুপে এই কাজ করা হলো বা রুদ্রতার গ্রুপে এই কাজটা করা হলো। কিন্তু বেশিরভাগ সময় সৃজনশীলে বা হচ্ছে ম্যাথে এইভাবে লেখা থাকে যে একটা প্রক্রিয়া ধীরে ধীরে এই কাজটা হলো, বা হঠাৎ বা দ্রুত এই কাজটা হলো, তখন ঘটনাটা কেমন হবে এটা বুঝে নেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা ম্যাথ দিচ্ছি তাহলে, আশা করি হয়ে যাবে। এটিএম চাপে,
25°C তাপমাত্রায় এই সিলিন্ডারে পরিমাণ গ্যাস সংরক্ষিত আছে। আচ্ছা ঠিক আছে, সিলিন্ডারটি হঠাৎ ফেটে গেলে, এই যে ম্যাটটা দিচ্ছে এটা ফেমাস একটা আয়ন। ফেটে গেলে তাপমাত্রা কত হবে? ঠিক আছে, এটা ফেমাস একটা ম্যাথ। আচ্ছা, এখন দেখো ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গায় হঠাৎ লেখা আছে, তার মানে এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয়। আচ্ছা, এইটা হঠাৎ থেকে আমি বুঝলাম এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, গেল, এইটা কনফার্ম হইলাম। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে আমি সূত্র যেটাই বসাই, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্রগুলো বসাইতে হবে। আচ্ছা, তারপরে এখন মান কি কি দেওয়া আছে এগুলো একটু দেখে নাও তো। এই 2 atm মানে কি? P1 এর মান দেওয়া আছে কত? 2 atm, তাই না? এটিএম। আর T1 এর মান দেওয়া আছে হচ্ছে 25°C, বা এটা তো অবশ্যই কেলভিনে নিতে হবে, 298 কেলভিন, তাই না? এখন আমার বলছে যে তাপমাত্রা কত হবে, তার মানে T2 এর মানটা চাইছে না? T2 এর মানটা চাইছে। বলো তো দেখি এটা কেমনে করা যাবে? এইটুকুই তো ইনফরমেশন দেয়া আছে। ভাই T1 P1 ওইটা দিয়ে করলে T1 P1 ইকুয়াল টু হ্যাঁ, T2 সূত্র ঠিক P2। আছে, তুমি যেটা বলছো না সূত্র ভাই ঠিক আছে। P2 তো মনে T1, হয় এক এটিএম। আচ্ছা দাঁড়াও, 1 - গামা বাই গামা, সূত্র হচ্ছে T2 1 - গামা বাই গামা। দেখো আমার রাশি এখানে কয়টা? মোট রাশি এখানে আমার হচ্ছে 5টা। P2 একটা, গামা একটা। এখন কথা হলো, P1 আমি জানি, T1 জানি, T2 বের করতে হচ্ছে। গামা যদি প্রশ্নে কখনো যদি গামা বলা না থাকে, বা এক পরমাণু বা দ্বিপরমাণু ত্রিপরমাণু বহুপরমাণু কিছুই বলা না থাকে, তাহলে গামা ধরে নিবা 1.4। ঠিক আছে, আচ্ছা 1.4 কিসের জন্য ধরে নেয় বলো তো দেখি, কেউ বলতে পারবে কি? কিছু না বলা থাকলে ওয়ান অক্সিজেন। পয়েন্ট ফোর ধরে নেয় কিসের জন্য? অক্সিজেন অক্সিজেন না। হিসাব করে। না, দেখো বাতাসে কিন্তু প্রায় 79% থাকে হচ্ছে নাইট্রোজেন, আর 20% থাকে কিন্তু অক্সিজেন। দশমিক আমার মনে নাই, ওই যেটা বললাম না। তাহলে 99% কিন্তু থাকে কি, দ্বিপরমাণু গ্যাস না? জি ভাই। বাকি 1%-এ থাকে যত গ্যাস আছে সবগুলা মিলে থাকে বাকি 1%। বুঝতে পারছো কথা? এই জন্য যদি হচ্ছে কিছু না বলা থাকে, তাহলে সমগ্রভাবে বাতাস চিন্তা করা হয়। বাতাস মানে ওইটা হচ্ছে মোটামুটি ধরে নেওয়া যায় দ্বিপরমাণু। ওই জন্য 1.4 ধরা হয় গামা। বুঝতে পারছো কথা? আচ্ছা, জি ভাই। এইটাও ঠিক আছে, এইটা আমরা বুঝলাম যে কিছু না দেওয়া থাকলে আমরা হচ্ছে ধরে নিব গামার মান 1.4। এখন আমার তো সমস্যা, T2 বের করার জন্য তো আমার P2 লাগবে, তাই না? কিন্তু প্রশ্নেতে কোথাও বলা নাই যে P2 এর মানে এত, বা হচ্ছে ফেটে যাওয়ার পর চাপ এত হলো। এখন আমাকে বলো তো দেখি, একটা সিলিন্ডার যদি ফেটে যায়, সিলিন্ডারের গ্যাস গুলা বাইরে বের হয়ে আসবে না? বাইরে বের হয়ে কোথায়, বাতাসের সাথে মিশবে না? জি। এখন বাতাসের চাপ সাধারণত কত থাকে? এক এটিএম। হ্যাঁ, এইটা ভালো করে মনে রাখবা, পরীক্ষায় এটা খুবই সমস্যা হয় ছেলেপেলেদের। তো এই যে এইভাবে বলা থাকে না, সিলিন্ডার যখনই বলা থাকবে, সিলিন্ডার বলুক বা হচ্ছে টায়ার, বিশেষ করে থাকে, সিলিন্ডার কম বলা থাকে, টায়ারের কথা বেশি বলা থাকে। টায়ার ফেটে গেলে কি ঘটনা ঘটে, সিলিন্ডার ফেটে গেলে কি ঘটনা ঘটে, যখনই এই দুইটা ঘটনা আসবে বা যে কোনো ফেটে গেলেই মানে ধরে নিবা, যদি চাপ না দেওয়া থাকে 1 atm ধরে নিবা। কারণ ওইটা ফেটে যাওয়ার পর তো বাতাসের সাথে মিশে যাবে, তাই না? তাহলে বাতাসের সাথে যদি মিশে যায়, তাহলে তো তার পরবর্তীতে চাপ তো 1 atm হয়ে যাবে। বোঝা গেছে কথা? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো এখন ম্যাথটা আমাদের করতে হবে।
আমার বের করতে হবে এখানে এই যে টি টুটা আমার হচ্ছে বের করতে হবে। তাহলে ওইটাকে এই পাশে নিয়ে আসছো, টি টু পর ওয়ান গামা বাই গামা T1 P1 ওয়ান মাইনাস গামা বাই গামা। এটা বের করতে হবে, এটা পাশে রাখলাম। দেখো এই জায়গায় দেখো তো আমি এইটাকে এইভাবে কি লেখা যায়? দেখো তো এইটাকে একবার এইভাবে লেখা যায় না, দুইটার পাওয়ারই তো একই জিনিস আছে, এটাকে এইভাবে কি লেখা যায়? তোমরা এই তিনটা সূত্র যখন ইউজ করবা তখন সব সময় চেষ্টা করবা যে যেই দুইটাতে পাওয়ার আছে ওই দুইটাকে এইভাবে ভাগফল আকারে লিখে সমগ্রটার উপরে যেন পাওয়ারটা নিয়ে যাওয়া যায়। কথা বোঝা গেছে কি? যেমন আমি দেখো তো এই P2টাকে এই পাশে নিয়ে আসলাম না, নিয়ে আসার পরে দুইটা একসাথে পাওয়ার দিয়ে দিলাম, দুইটা আলাদা আলাদা করে পাওয়ার ছিল। মানে এই যে দেখো A টু দি পাওয়ার M ডিভাইডেড B টু দি পাওয়ার M যদি থাকে, এটাই কিন্তু আমরা লিখতে পারি A/B, এটা পুরাটার পাওয়ার M, এটাই কিন্তু লিখতে পারি। ওইটাই লিখছি, P1 এর পাওয়ার ওইটা ছিল, P2 এর পাওয়ার ওইটা ছিল। তো সবসময় এই কাজটা করবা। এইটা করলে যে কতটা উপকার পাবা, মানে এইটা না করে একটা ম্যাথ করে দেখবা যে ম্যাথটা কত বড় হয়, আর এটা করে দেখবা, অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা এখন তাহলে মান বসাও, তাহলে হয়ে যাবে। এখন মানগুলো কি কি দেওয়া আছে? T1 এর মান দেওয়া আছে হচ্ছে 298 কেলভিন, P1 কত দেওয়া আছে 2 ATM, P2 দেওয়া আছে হচ্ছে 1 ATM, আর পাওয়ার হচ্ছে 1 - 1.4 ডিভাইডেড বাই 1.4। এটা একটু ক্যালকুলেশন করে কেউ একটু বলো তো, হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই, এই যে রাখছি। কত আসছে অ্যান্সার? ভাইয়া 244 পয়েন্ট 46। 244.6 46। এত কেলভিন। ঠিক আছে, বোঝা গেছে কথা? বুঝতে পারছো কি ম্যাম? পরে এখন একটা জি ম্যাথ দিব, ভাইয়া। কারণ এই এই সূত্রটা দিয়ে আগে করালাম, দেখো ওই দুটো দিয়ে কিন্তু করা লাগলো, কারণ এইটাই হচ্ছে ভেজাল হবে, এই জন্য এইটাই দিলাম। কথা শুধু আটকাইছে। এটা হচ্ছে তোমার নেটের সমস্যা, তোমার কথা ওই জায়গায় হচ্ছে আটকে আটকে আসতেছে, তো এটা তোমার নেটের সমস্যা। কোন বেলুনের আয়তন 6 লিটার এবং বেলুনের ভেতরের চাপ 2 ATM। বেলুনটিতে হঠাৎ আরো 3 লিটার বায়ু প্রবেশ করানো হলে চাপ কত? আচ্ছা তাহলে এটি কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয়। হ্যাঁ, এই যে হঠাৎ লেখা আছে, তার মানে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা বুঝলাম। এখন কি কি দেয়া আছে লিখে নাও এগুলা। দেখো আদি আয়তন কত ছিল? 6 লিটার, তাহলে V1 ছিল 6 লিটার। আচ্ছা চাপ কত? 2 ATM না ভেতরের চাপ, তাহলে পি ছিল হচ্ছে 2 ATM। পরে আরো 3 লিটার দেওয়া হয়েছে, তার মানে V2 কত? V2 3 লিটার না? জি ভাইয়া। V2 3 লিটার, ভালো করে প্রশ্ন করো তো।
ও আরো 3 লিটার, সরি, তার মানে 6 + 3 হবে। হ্যাঁ দেখো, এটা ভালো করে লক্ষ্য রাখবো। এটা বেলুনের আয়তন ছিল আগে থেকেই ছিল 6 লিটার, বলা তো হয়নি যে 3 লিটার করা হয়েছে। দেখো প্রশ্নে বলছে বেলুনটিতে হঠাৎ আরো 3 লিটার বায়ু প্রবেশ করানো হলো, তাহলে আগে থেকে 6 লিটার ছিল, আরো 3 লিটার প্রবেশ করাইছে, তাহলে কত হয়ে গেল? 9 লিটার ভাইয়া। 9 লিটার। আচ্ছা, তাহলে বলছে P2 কত। এটা একদম ইজি, এটা তোমরা বের করো, আমি সূত্রটা শুধু লিখে দিচ্ছি। সূত্রটা কি? P1 টু দি পাওয়ার গামা, এটা ইকুয়ালস টু P2 টু দি পাওয়ার গামা। করো তো, এটা বের করো তো, P2টা বের করে আমাকে অ্যান্সারটা বলো। আর চ্যাটে বলো, চ্যাটেই বলো, অনেকের নেটের সমস্যা। 1.133. কত আসছে? আচ্ছা, 1.133। আর সমস্যা আছে এটাতে? না ভাই, ইজি ম্যাথ। হ্যাঁ, এগুলো ভালো করে একটু করবা। ইজি জিনিসই তো ভুল হয়, কঠিন জিনিস তো ভুল হয় না। আচ্ছা, আশা করি আর মনে হয় লাগবে না, এটা থেকে ম্যাথ চলে। তোমার হচ্ছে বইয়ে এটা অনেক ম্যাথ আছে, বই থেকে এইগুলা ম্যাথ, মানে এই দুটা সূত্র রিলেটেড ম্যাথ গুলা করে নিবা। আমি হচ্ছে পরের টপিকে যাবো তো, আর আশা করি লাগবে না। আমি হচ্ছে এইচডব্লিউ দেবো, ক্লাস শেষে আমার একটু মনে করে দিও। এটা অবশ্যই এইচডব্লিউ দেওয়া লাগবে, কারণ এটা থেকে পরীক্ষায় আসে গ নাম্বারে, প্রচুর আসে, শুধু আসে না। আচ্ছা, রুদ্রদেব প্রক্রিয়াকৃত কাজ করাইছিলাম কি? মেবি করাননি ভাইয়া, তাও দেখতেছি দাঁড়া। এটা করেনি সম্ভবত, এটা করেনি। শুধু না, করানো সমস্ত হয়নি। প্রক্রিয়াকৃত কাজটা করাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা তাহলে আগে হচ্ছে দেখাই দিই। NRT উৎপাদকীয় প্রক্রিয়াকৃত কাজ। আচ্ছা, সমস্যার জন্য, সমস্ত প্রক্রিয়ার জন্য কৃত কাজের সূত্র কি ছিল, কারো মনে আছে কি? NRT লন V2/V1। হ্যাঁ, সমস্ত প্রক্রিয়ায় ডাব্লু ছিল এন আর টি লন V2/V1। আর এই জায়গায় V2/V1 এর জায়গায় আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে এন আর টি লন P1/P2, তাই না? এই দুইটাই দেখাইছিলাম। আচ্ছা, রুদ্ধদ্বৈপের ক্ষেত্রে এইগুলা কিন্তু একটা সূত্র প্রমাণ দেখাইতে পারলাম না আমি। আর একটু বড় হও, এই মোটামুটি সব জায়গায় হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শুরু করবে এখন না। ফার্স্ট টাইম পরীক্ষা হয়ে গেছে তো এখন শুরু করে দিব। রুদ্ধদ্বৈপীয় প্রক্রিয়াকৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এন আর গামা-1 T2 T1। এইটা ভালো করে মনে রাখবা, এইটা কিন্তু খুবই ঝামেলার একটা সূত্র, খুবই ঝামেলার, কারণ কোনো বইয়ে এইভাবে লেখা আছে, ভুল কিন্তু একটাও না। কোনো বই দেখো তো, 1 যদি আমি গামা লিখি তাহলে কি একটা মাইনাস আসতো না সামনে? তখন এইটাতে লেখে T1 - T2।
মানে দুইটা সূত্র যে কোনো একটা তুমি চোখ একটাই সারা জীবন মনে রাখবা, মানে দুইটা চোখের সামনে আনবাই না, দুইটা আনলেই হবে না। এই হচ্ছে আমার এই যে ঢাকায় যে স্টুডেন্ট পড়াইছিলাম, এই এই ভুলটাই করে আসছে। আমি বারবার বলেও দিলাম যে এই ভুলটা যেন করবে না। ঘ নাম্বারে আসছে, এই ভুলটাই করে আসছে কলমে পরীক্ষায়। একটাই লিখে দেই, বেশি মানে দেখলেই চাপের ঝামেলা। ক্ষেত্রে সূত্র নেই। না, এটা চাপের সাথে কোনো সম্পর্ক নাই, এটা করা যায়, দরকার নাই তোমাদের। ওইটা অ্যাডমিশনের সময় লিখবা, এখন দেখলে মাথায় ঘুরবে এগুলো, আগে সিম্পল এগুলো করো। এটা থেকে অনেক কিছু করা যায়, সূত্রের প্রমাণ পর্যন্ত দিয়ে হচ্ছে উদ্ভাসে কোশ্চেন করে অ্যাডমিশনের সময়। আচ্ছা যাই হোক, দেখো এইটাতে তাহলে একটাই এখানে ম্যাথ দিব, মানে হচ্ছে সৃজনশীল এখন পাইলে খুব ভালো হচ্ছে। আচ্ছা তাপগতিবিদ্যা আমি হচ্ছে দেখি সৃজনশীল একটা দুইটা এখানে করার টাইমও শেষ, কেটে যাবে এখন। যেগুলো টপিক করলাম তো এখান থেকেই সৃজনশীল হচ্ছে তোমাদের মনে করে একটা মোটামুটি হয়ে যায়। কি কি আসবে বলতেছি, দেখো। গ নাম্বারে আসবে এই যে হচ্ছে রুদ্রতাপীয় যে তিনটে সূত্র লিখে দিলাম না, এই তিনটে সূত্র থেকে গ নাম্বারে হচ্ছে কোশ্চেন আসবে। আর ঘ নাম্বারে প্রশ্ন আসবে রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ আর সমষ্ট প্রক্রিয়ার কৃত কাজ, এই দুইটা হিসাব করতে বলবে। হয় এই দুইটা হিসাব করতে বলবে, বা মোট দুইটা করে মোট যোগ করতে বলবে, অথবা দুইটা তুলনা করতে বলবে। এই টাইপের আসবে। আমি এখন সৃজনশীল বের করে তোমাদের হচ্ছে করাচ্ছি। মানে যেহেতু এই টপিক গুলা মোটামুটি শেষ, এইটা করানোর পর যারা পড়ছো তারা জানে এরপর আছে হচ্ছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন আর হচ্ছে রেফ্রিজারেটর, এইটা পড়াইলে হচ্ছে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি এই সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি। আর সামনের সপ্তাহে এই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তোমাদের হচ্ছে বইয়ের থেকে ম্যাথ করতে বলবো নি। তারপরে কার কার কি সমস্যা আছে, যদি সমস্যা থাকে তারপরে একদিন শুধু আবার ম্যাথই করাবো নি। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের পরীক্ষা। আমি কোশ্চেন করতেছি বাসায় বসে, এই যে অনেকগুলো কোশ্চেন করছি আমি, যে হচ্ছে হলে যাই সময় হয় না, পড়ার নিজের আমার পড়ার চাপ থাকে, সময় হয় না, ওই জন্য বাসায় বসে অনেকগুলো কোশ্চেন করছি, মানে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। আচ্ছা, কেটে যাবে এখনই। আমি হচ্ছে তার আগে তোমরা হচ্ছে একটা ম্যাথ করো, ম্যাথটা দিয়ে তোমরা হচ্ছে জয়েন হইতে হইতে ম্যাথ একটা করো। 2 মোল সেম গ্যাসের তাপমাত্রা 298 কেলভিন থেকে হঠাৎ কত দেওয়া যায়, 273 কেলভিনে কমালে কৃত কাজ হিসাব করে। এটা একটু করো তো, এটা সহজ, একদম শুধু সূত্র বসায়, সূত্র বসাবার করবা, আর কিচ্ছু না, এটা কিছু না।